হেমন্ত সোরেনের গ্রেপ্তারিটা কনফিডেন্স একবারে টলিয়ে দিয়েছে। অনেক প্ল্যান প্রোগ্রাম করা হয়েছিল, বিচারপতি কেনা, ম্যানেজ করা, ভয় দেখানো, ইডিকে ভয় দেখানো, মনে হচ্ছিল কোথাও গিয়ে একটা বাঁচার জায়গা বেরোবে। কিন্তু কালকে রাতের পর থেকে আর কনফিডেন্স নেই। ফলে একজন নয়, দু পাখি ওড়ার প্ল্যান করছে। দুজনের প্ল্যান অবশ্য ডিফারেন্ট। যে ছোট পাখি অর্থাৎ ভণ্ড ভাইপো পাখি বিদেশে, আর বড় পাখি অন্য জায়গায়। কোথায় যাচ্ছে অবশ্যই বলবো, কিন্তু উঠতে চাইছে কেন? তার মানে ওই সেটিংয়ের যে থিওরি সেটা ঠিক নয়। অনেকদিন বাদে আজকে পাজি পিসি আর ভণ্ড ভাইপোর গল্প বলবো। যারা প্রথমবার শুনছেন তাদের জন্য অবশ্যই বিধিসম্মত সতর্কীকরণ, একদম কাল্পনিক কাহিনী। আমার মস্তিষ্ক প্রসূত, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। যদি কেউ কোনো মিল খুঁজে পান, সেটা সম্পূর্ণ আপনার দায়। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, অনেকদিন পাজি পিসি আর ভণ্ড ভাইপোর গল্প হয়নি। আপনারা অনেকেই বলছিলেন যে পাজি পিসি আর ভণ্ড ভাইপোর গল্পটা কেন বন্ধ হয়ে গেল। তো সেই জায়গা থেকে পাজি পিসি আর ভণ্ড ভাইপোর গল্প আজকে শুরু হোক। পাজি পিসি আর ভণ্ড ভাইপো কালকের পর থেকে কিন্তু ফুল ঘাবড়ে গেছে। কি হবে না হবে, কি করবে না করবে কিচ্ছু খুঁজে পাচ্ছে না। ফলে দুজনেই কিন্তু ওড়ার প্ল্যান করছে, ওড়াউড়ির প্ল্যান চলছে। কীরকম ওড়াউড়ির প্ল্যান চলছে এবং কোন সিচুয়েশানে চলছে সেটা একটু বলে দিই। আপনারা জানেন যে এই রাজ্যের রাজনৈতিক অবস্থা এখন বর্তমানে কীরকম রয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি উত্তরবঙ্গে তার পদযাত্রা কীসব করে এলেন, তিনি মঞ্চে সভা টভা করে এলেন। তো করে আসার পর তিনি আলটিমেটাম দিয়েছিলেন দিল্লির সরকারকে যে আজকে 1 তারিখ, কেন হঠাৎ 1 তারিখটাই বেছে নিয়েছিলেন তিনিই বলতে পারবেন। 1 তারিখের মধ্যে রাজ্যের সমস্ত পাওনা গণ্ডা মিটিয়ে দিতে হবে। তিনি হিসেব দেবেন না, তিনি চোর ধরবেন না, চোরেদের শাস্তি দেবেন না, কিন্তু কেন্দ্রকে সমস্ত টাকা মিটিয়ে দিতে হবে। এবং সেই টাকাটাও হচ্ছে তার মস্তিষ্ক প্রসূত একটা কল্পনার হিসেব। সেই কল্পনার হিসেব অনুযায়ী যা যা ডিম্যান্ড আছে 1,15,000 না 20,000 কোটি টাকা সমস্তটা মিটিয়ে দিতে হবে। যার মধ্যে ওই জস ঝড় আছে, আমফান আছে, বুলবুল আছে, যেখানে যেখানে ঝড় হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, সেখানে সেখানে একটা মোটা টাকা চেয়ে পাঠানো হয়েছে। কেন চাওয়া হয়েছে কেউ জানে না। সেই টাকা দিল্লিতে গিয়ে চান না, এখানে বলেন সেই টাকা দিতে হবে। তো যাই হোক, সেই টাকা মিটিয়ে দেওয়ার কথা বলে দিয়েছিলেন, হুমকি দিয়েছিলেন। তো ভেবেছিলাম আমরা নরেন্দ্র মোদী নিশ্চয়ই খুব ভয়টয় পেয়ে যাবেন এবং আজকে 1 তারিখের মধ্যে সেই টাকাটা মিটিয়ে দেবেন। কিন্তু বাজেট পেশ হয়ে গেল, এখন অবধি আমরা সেই টাকার কোনো গল্প কেন্দ্রীয় সরকার দিচ্ছে এমন আমরা শুনিনি। এই অবস্থায় আগামীকাল থেকে 2 দিনের ধর্নায় বসছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। কোথায় বসবেন এখনও আমি ঠিক কনফিডেন্ট নই, কেননা দুরকম ইনফরমেশান তিনি নিজের মুখেই বলেছেন। এক জায়গায় তিনি বলেছেন বাবা সাহেব আম্বেদকরের মূর্তির নিচে বসবেন, একবার বলেছেন তিনি গান্ধী মূর্তির সামনে বসবেন। তবে আমার মনে হয় আম্বেদকরের মূর্তির সামনেই তিনি বসবেন, কেননা গান্ধী মূর্তির পাদদেশে গেলে ওখানে তো আবার যারা বঞ্চিত শিক্ষক যারা হতে পারতেন, আমাদের রাজ্যটাকে গড়তে পারতেন, সমাজের মেরুদণ্ডটাকে করতে পারতেন, যাদের চাকরিটা এই দিদিমণিরই প্রিয় ভাইয়েরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষ নিয়ে অযোগ্যদের বেচে দিয়েছে, তাদের ধর্না তো ওখানে চলছে। তারা আবার ওখানে চলে আসবে না তো, যদিও সিকিউরিটি থাকবে। তো যাই হোক, সেই হিসেবে আমার মনে হয় আম্বেদকরের জায়গাতেই তিনি, মূর্তির নিচেই তিনি বসবেন। ভুল করে প্রথমে বোধহয় হয়তো গান্ধী মূর্তির কথা বলে ফেলেছিলেন। যাই হোক, 2টো জায়গার কথা বলা হয়েছে। 2 দিনের ধর্না চলবে। এই 2 দিনের ধর্না একটু এই কথাটা বলে নিচ্ছি, কেননা তাহলে পাজি পিসি আর ভণ্ড ভাইপোর গল্পটা বুঝতে আপনাদের সুবিধা হবে। তো এই 2 দিনের যে ধর্না হবে তাতে প্রথম দিন যেটা শোনা যাচ্ছে যে যারা বঞ্চিত, অর্থাৎ যারা 100 দিনের কাজের টাকা পাননি, যারা আবাস যোজনার টাকা পাননি বলে দাবি করা হচ্ছে, তারা থাকবেন। আর দ্বিতীয় দিন থাকবেন জনপ্রতিনিধিরা। এখন এই যে জনপ্রতিনিধিরা থাকবেন, অর্থাৎ 2 তারিখ শুক্রবার ধর্না শুরু হচ্ছে, 3 তারিখ থাকছে সমস্ত যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা থাকবেন শনিবার। এদিকে শোনা যাচ্ছে যে এই 3 তারিখ সমস্ত জনপ্রতিনিধি ওই যেখানে ধর্না হবে আমাদের মুখ্যমন্ত্রীর সেইখানে থাকবেন। ফলে পুলিশ বলুন, প্রশাসন বলুন, সংবাদ মাধ্যম বলুন, সবার নজর কিন্তু সেই দিকটাই থাকবে। এর ফলে একটা ভ্যাকেন্ট জায়গা ক্রিয়েট হবে, আর সেই ভ্যাকেন্ট জায়গাটাকে কাজে লাগিয়ে ভণ্ড ভাইপো পাখি ফুস করে উড়ে যাবে বিদেশে। কোথা থেকে উড়ে যাবে? খুব সম্ভবত দিল্লি থেকে উড়ে যাবে। এবার আর কলকাতা থেকে ভণ্ড ভাইপো যাওয়ার প্ল্যান নেই। কেননা ইতিমধ্যেই নাকি শোনা যাচ্ছে ভণ্ড ভাইপো দিল্লিতে পৌঁছে গেছেন এবং দিল্লি থেকেই তাকে উড়ে যেতে হবে। তার চোখের চিকিৎসার কারণ আছে।
চোখের চিকিৎসার কারণে তাকে বিদেশে যেতে হবে। তবে কোথায়, কোন দেশ, এই মুহূর্তে আমরা সেটা জানতে পারছি না। কিন্তু এই 3 তারিখটাকেই কেন বেছে নেওয়া হলো, এইখানেই একটা বড় প্রশ্ন আসছে। 3 তারিখটাকে বেছে নেওয়ার কি অন্যতম কারণ হচ্ছে 6 তারিখ জাস্টিস অমৃতা সিনহার এজলাসে একটি মামলার শুনানি আছে, সেই জন্য কেন এই প্রশ্নটা উঠছে? কেননা আপনারা জানেন যে প্রায় 1 মাস বাদে জাস্টিস সিনহার বেঞ্চে কিন্তু সেখানে শুনানি হবে, এবং এই 1 মাসের মধ্যে কিন্তু অনেক গঙ্গা দিয়ে জল বয়ে গেছে। আমরা শুনেছি, সৌমেন সেনের কথা শুনেছি, সেটা সামনে এসছে। জাস্টিস গঙ্গোপাধ্যায়ের বিস্ফোরণ দেখেছি। সুপ্রিম কোর্টের এর মধ্যে মধ্যস্থতা করতে আসা, সেটা নিয়ে শুনানি, হলফনামা, অনেক কিছু জিনিস আমরা কিন্তু এই 1 মাসের সময় প্রায় দেখে গেছি। এবং তাতে জনমানসে একটা ছবি স্পষ্ট হয়েছে, সেটা হচ্ছে যে হাইকোর্টের কোনো কোনো বিচারপতি প্রভাবিত, সেটা কিসের কারণে আমরা জানি না। তার ফলে তারা এই যে অন্যায়ের বিরুদ্ধে বিচারটা হচ্ছে, অন্যায়টাকে ধরার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আটকাবার চেষ্টা করছেন এবং কারোর স্বার্থ রক্ষা করতে চাইছেন। এবং সেইভাবেই বোধহয় ভণ্ড ভাইপো কনফিডেন্ট ছিল যে এই প্রভাবিত বিচারপতিদের দিই আমি বেঁচে যাব, সেই জন্য বাইরে বুক ফুলিয়ে 10 পয়সার দুর্নীতির গল্প শোনাতে পারত। কিন্তু সেই জায়গাটা যে ধরা পড়ে গেছে, আর সেইখানে চট করে ভাইপোকে বাঁচানোর চেষ্টা করা যাবে না, মুখের কথায় কোনো কিছু আর হবে না, সেটা বুঝে গিয়ে ওই 6 তারিখের আগেই দে হওয়া। এতদিন সমস্ত কিছু ঠিক ছিল, কোথাও কিছু যাওয়ার দরকার পড়ল না, ঠিক 6 তারিখের আগে 3 তারিখেই উড়ে যেতে হচ্ছে। এবং সেদিনকে উড়ে যাওয়ার জন্য বেছে নেওয়া হচ্ছে কেননা আমাদের রাজ্যের শাসক দল এবং স্বয়ং মুখ্যমন্ত্রী একটা ধর্ণা দিচ্ছেন, ফলে খুব স্বাভাবিকভাবে সেদিকে ফোকাস রাখবে, সেইটাকে কাজে লাগিয়ে ওই ভণ্ড ভাইপো উড়ে যাওয়ার প্ল্যান করছে। এই নিয়ে কিন্তু একটা স্পেকুলেশন শুরু হয়েছে। এবং আপনারা জানেন যে এই ভণ্ড ভাইপো যখন এর আগে বিদেশে যেতে চেয়েছিল, তো সেখানে কিন্তু আর বিশেষ কিছু ইডির আটকাবার জায়গা নেই। এবার এইদিকে মুখ্যমন্ত্রীর কথা আরেকটু বলি, তাহলে পাজি পিসির কথাটা বুঝতে আপনাদের সুবিধা হবে। 2 তারিখ আর 3 তারিখ শুক্রবার আর শনিবার ধর্না হচ্ছে। প্রথম দিনই বললাম যে সেখানে যারা বঞ্চিত তারা যাবেন, দ্বিতীয় দিন জনপ্রতিনিধিরা যাবেন। এরপর 4 তারিখ আমাদের মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে একটু রেস্ট করবেন, কেননা পুরো উত্তরবঙ্গ একদম সে কুচবিহার থেকে শুরু করে নদিয়া অবধি তিনি একটা দীর্ঘ ট্রাভেল করলেন, অনেক কথা বললেন, বিজেপিকে অনেক গালাগাল দিলেন। তারপর আবার এই 2 দিনের ধর্না, যে ধর্নার শেষে আলটিমেট রেজাল্ট কী হবে আমরা জানি না, তো তারপর অবশ্যই রবিবার তার রেস্ট নেওয়ার দরকার আছে। এরপর 5 তারিখ বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে এবং বাজেট অধিবেশন হবে জানেন, যদিও এখন জিএসটি চালু হয়ে যাওয়ার পর রাজ্য বাজেটের আর কোনো মূল্য নেই, কিন্তু তাহলেও চালাতে হবে। তো সেই বিধানসভার অধিবেশন 5 তারিখ সোমবার শুরু হচ্ছে। সেখানে প্রথমার্ধে তিনি বিধানসভার অধিবেশনে থাকবেন, তারপর শোনা যাচ্ছে বিধানসভার মধ্যেই মন্ত্রিসভার বৈঠক করবেন দ্বিতীয়ার্ধে। এরপর 6 তারিখ মঙ্গলবার বাজেট অধিবেশন, সকালে বাজেট পেশ হবে এবং বাজেট অধিবেশন কভার করে দ্বিতীয়ার্ধেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি উড়ে যাচ্ছেন। কেন উড়ে যাচ্ছেন এখনও অবধি কিছু সঠিক খবর পাচ্ছি না। 2টো কথা শোনা যাচ্ছে, কোনটা ঠিক কোনটা ভুল আমি জানি না। একটি বহুল প্রচারিত সংবাদ মাধ্যম তারা জানাচ্ছেন মুখ্যমন্ত্রীর এই যাওয়ার কারণ হচ্ছে তিনি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠকে অংশগ্রহণ করতে চলেছেন। এখন গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠক যদি হয়, কার সঙ্গে বৈঠক করবেন? প্রধানমন্ত্রীর সঙ্গে যদি বৈঠক করতে চান, তাহলে আমার তো মনে হয় না যে এখন অবধি কোনো রকম পিএমএতে কোনো আবেদন গেছে বা সেখান থেকে কোনো রেসপন্স এসছে। 2 নম্বর, তার জনপ্রতিনিধিরা সকলেই তো এখানে চলে আসবেন 3 তারিখ ধর্নার দিন, তাহলে সাংসদরা আসছেন না, সাংসদরা দিল্লিতে আছে, সেই জন্য দিল্লিতে উড়ে গিয়ে তাকে বৈঠক করতে হচ্ছে এবং এরকম হেভি স্কিডিউলে, এটা নিয়েও প্রশ্ন উঠছে। তাহলে কার সঙ্গে বৈঠক করবেন? ইন্ডি জোটের বৈঠক যদি হয়, কংগ্রেসের সঙ্গে জোট করব না বলে জোর গলায় তিনি কথা বলছেন, ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে, নীতিশ কুমার ইতিমধ্যেই এনডিএতে চলে গেছে, জেএমএম এর ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়ে গেছে, আর সেখানে বৈঠকটা করার আছেটাই বাকি। আর যদি বৈঠক করারই হতো, ইন্ডি জোটের সঙ্গে সবথেকে বড় শরিক হচ্ছে এই কংগ্রেস আর সিপিএম। তিনি যখন এই উত্তরবঙ্গের এইসব করছিলেন, তখন তো ন্যায়যাত্রা রাহুল গান্ধী কাছাকাছিই ছিল, তখনই তো হয়ে যেতে পারতো। তাহলে রাজনৈতিক বৈঠকটা কার সঙ্গে, এটাই ক্লিয়ার হচ্ছে না। আবার আরেকটা সংবাদ মাধ্যমে খবর পেলাম যে 1 নেশন 1 ইলেকশন এই সংক্রান্ত একটি বৈঠক আছে। আপনারা জানেন আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দজি, তার নেতৃত্বে কিন্তু 1 নেশন 1 ইলেকশনের একটা
একটা কমিটি তৈরি করা হয়েছে, সেই কমিটিরই নাকি বৈঠক আছে, সেই বৈঠকে যোগ দিতে তিনি উড়ে যাচ্ছেন। এবং এখানেও একাধিক প্রশ্নচিহ্ন, এরকম বড় 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 করে প্রশ্নচিহ্ন সামনে আসছে। কেন প্রশ্নচিহ্ন সামনে আসছে? কেননা নরেন্দ্র মোদীর জামানায় আমরা দেখেছি একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক যেখানে তার উপস্থিতি দরকার ছিল, সারা ভারতবর্ষের সমস্ত মুখ্যমন্ত্রী দলবৎ নির্বিশেষে সেখানে গেছে, তিনি সেখানে যাননি। এমনকি সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকেও পাঠাননি। আমলাদেরও যে প্রথম শ্রেণীর আমলা তাদেরকে পাঠাননি, সচিবদের পাঠাননি, তার পরের স্তরে যারা আছে তারা গেছে, কোনো কোনো সময় সেটাও যায়নি। তাহলে যে বৈঠকগুলোতে গেলে রাজ্যের পাওনা গণ্ডা বোঝানো যেত, রাজ্যের কথা বলা যেত, সেখানে তিনি যাননি। এমনকি বহু জায়গায় ভার্চুয়াল মিটিং হয়েছে, সেই ভার্চুয়াল মিটিং মানে সেই মিটিং ছেড়ে তিনি বেরিয়ে গেছেন। আর ওয়ান নেশন ওয়ান ইলেকশন এমন একটা ইম্পর্টেন্ট জায়গা যেটার জন্য তাকে বৈঠক করতে যেতে হচ্ছে, এখনও ব্যাপারটা ক্লিয়ার নয়। তো যাই হোক, মুখ্যমন্ত্রীর এই যে ব্যাপার রয়েছে, এই দিকে যখন এইসব নিয়ে জল্পনা চলছে, শোনা যাচ্ছে ওই পাজি পিসি কিন্তু এই সিচুয়েশনটাকে কাজে লাগাতে চাইছে, এবং সেই সিচুয়েশনটাকে কাজে লাগিয়ে মুখ্যমন্ত্রী যে সময় দিল্লি যাচ্ছে, তিনিও সেই সময় দিল্লিতে যাচ্ছেন। এখন যাওয়ার ডেটটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 6 তারিখ। যে 6 তারিখ কিন্তু কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে হিয়ারিং আছে, এবং সেদিনকে সন্ধ্যেবেলাতে উড়ে যাচ্ছে। উড়ে যাওয়ার পর মধ্যরাতে কি কোনো রকম কোনো ব্যাপার আছে, বা 7 তারিখ কোনো রকম কোনো ব্যাপার আছে? এই দিল্লি উড়ে যাওয়াটা পাজি পিসির কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং লাগছে। তবে সেই পাজি পিসির উড়ে যাওয়ার আগে আরেকটা কথা বলবো, মুখ্যমন্ত্রী এই ধর্নাটা করছেন কেন? ডিসেম্বরে যখন তিনি দিল্লি গিয়েছিলেন, তিনি তার একটা প্রতিনিধি দল নিয়ে গিয়েছিলেন, কল্যাণ ব্যানার্জিকে লাস্ট মোমেন্টে বাদ দিয়েছিলেন। সেখানে তো বেরিয়ে এসে তিনি বেশ জোর গলাতেই বলেছিলেন যে বৈঠক অত্যন্ত সদর্থক হয়েছে, এবং সচিব পর্যায়ের ইমিডিয়েট মিটিং বসিয়ে দিয়ে খুব তড়িৎ গতিতে প্রধানমন্ত্রী তাকে কথা দিয়েছেন যে এর সলিউশন বেরোবে। তাহলে এই ডিসেম্বরে তিনি গেছেন, মাঝখানে মাত্র 1 মাস গেছে, তার মধ্যেই ধর্নায় বসতে হচ্ছে। তাহলে সেদিনকে যে কথাটা তিনি বলেছিলেন সেটা কি সর্বৈব মিথ্যা ছিল? রাজনীতিতে মিথ্যা বলতে নেই, বলতে হয় সত্য নয় ছিল, কিন্তু আমি মিথ্যাই বললাম। কেননা আপনি একটা ডিসেম্বরে মিটিং করলেন, সেই মিটিংটা বললেন খুব সাকসেসফুল হয়েছে, এবং এতদিনের এত পেন্ডিং টাকা আছে, সচিব স্তরের বৈঠক হবে, সেই জায়গাটা 1 মাসও হলো না, আপনাকে ধর্নায় বসতে হচ্ছে। তাহলে সেই দিনের সেই কথাটা নিশ্চয়ই মিথ্যা ছিল, আর নাহলে এই ধর্নাটা কি নাটক? তবে এই ধর্নাটা যখন হচ্ছে, সমস্ত জনপ্রতিনিধি থাকছে, সেই সময় কিন্তু ভণ্ড ভাইপো বিদেশে উড়ে যাচ্ছে। এই জায়গাটাও কিন্তু একটু দেখার দরকার আছে যে তার এই জনপ্রিয়তা, তার এই রাজনৈতিক কর্মসূচিকে কাজে লাগিয়ে ভণ্ড ভাইপোর মতো একজন বিদেশে উড়ে চলে যাবে, এটা কীরকম ব্যাপার? অন্যদিকে তিনি যখন যাচ্ছেন, মুখ্যমন্ত্রী যখন দিল্লি উড়ে যাচ্ছেন, সেই দিল্লিটা আবার কী কারণ এখনও পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না, কিন্তু সেই সময় আবার পাজি পিসিও যাচ্ছেন কারোর পাটা ধরতে। হবে পা ধরে কোনো রকম ফল? হেমন্ত সোরেনও তো অনেক চেষ্টা করেছিল, হয়নি, ওই পদত্যাগ করে জেলে যেতে হয়েছে। তাহলে পাজি পিসি কি ভণ্ড ভাইপোকে বিদেশে পাঠিয়ে দিয়ে আপাতত পা তার ধরতে যাচ্ছে, গিয়ে বোঝার চেষ্টা করছে যে বাবা লোকসভাটার আগে করো না, অন্য কী চাই বলো, আমি বেশ কিছু জায়গা ছেড়ে দিচ্ছি, বেশ কিছু জায়গায় জেতার ব্যবস্থা করছি, এই রকম কোনো কিছু কি হতে যাচ্ছে? জল্পনা কিন্তু বাড়ছে। পাজি পিসি আর ভণ্ড ভাইপো কখন যে কী খেল দেখায় আর কোথায় গিয়ে কী সেটিং করে দেয়, সকলেই টেনশানে থাকে। আপনারাও আছেন নাকি? কি কেস হচ্ছে বলুন তো, কি মনে হচ্ছে এই দুই উড়ান নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।